মিসেস জিনতের হাত ধরে বসার ঘরে এলেন। সেখান থেকে জোরে জোরে জাঙ্কুককে ডাকতে লাগলেন। জাঙ্কুক তখনও ঘুমের মাঝে মায়ের ডাক কানে পৌঁছাতে সে উঠে এলো। বসার ঘরে মিস্টার নামজুন, মিস্টার বুকাম সহ জেহোবার কাই ছিল। এরপর মিসেস জিনের বাজখাই কণ্ঠ পেয়ে জাঙ্কুক সহ সুগার ইয়ঞ্জুন উঠে এলো। মিসেস জিন রাগে ফুঁসছে, কত বড় সাহস ছেলেটার! কিছু না বলে একদম সাহস বেড়ে গিয়েছে। মিস্টার নামজুন জিজ্ঞেস করলেন, কি হয়েছে জিন? ওভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে চেঁচাও, দরকার হলে উপরে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলে কাণ্ডজ্ঞান দেখেছো? কি করেছে? কি করেছে কি? সেটা তোমার ছেলে আসলে জিজ্ঞেস করো, কি করেছে আর কেন করেছে। স্ত্রী কথায় মিস্টার নামজুন ভ্রু কুঁচকে রাজভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। মিস্টার বুকাম স্বভাব সুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। জেহোবার কাই ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু মিসেস জিনের কথা শুনে আর করলো না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে জাঙ্কুক নেমে আস্তে আস্তে প্রশ্ন করলো, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। তোমাকে আদতে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো কি তুমি? ওর মুখে আর হাতে কাঠলে আঠা কেন দিয়েছো? তুমি ভালো মতো জানো ও এগুলো সহ্য করতে পারে না, তারপরে এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? জাঙ্কুক মায়ের কথায় চুপ রইল। বুঝলো মা আজ প্রচন্ড রেগে গেছে। মা যখন প্রচন্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসলো। জেহোব কাই সহ সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর জাঙ্কুকের উপর। মিস্টার নামজুন ছেলের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছে। কি হলো? মায়ের কথার উত্তর দাও। তোর মুখে হাতে আঠা দিয়েছো কেন? জাঙ্কুক নির্বিকার। এদিকে সুগা ইয়ঞ্জুন আর আয়ু বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। জেহোবার কাই কথা বলল না, কারণ তারা এমনি দুই পক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা তে এবং জাঙ্কুক দুজনকেই সমানভাবে দেখে, দুজনকে প্রোটেক্ট করে এবং দুইজনেরই সমান দোষ দেখে। তারা জানে এরা একে অপরের কেউ কাউকে খুব হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এই জন্য চুপি রইল। জাঙ্কুক দেখে আর চোখে দেখছে। এর অবস্থা দেখে মনে মনে বেশ আনন্দ পেল সে। দেখে কাঁঠালে রাখা মুখে এবং হাতে মাখানোর কারণ হচ্ছে গতকাল এবং গত পরশু সেটাকে কামড় দিয়েছে এবং চুল টেনেছে। এই জন্য যে মুখে কামড় দিয়েছে সেই মুখে আঠা লাগিয়েছে এবং যে দুই হাতে চুল টেনেছে সে দুই হাতে লাগিয়েছে। পারলে তার দাঁতেরও 12টা বাজাতো, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে তে যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। তে আবার নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় কারো। তেকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়ালো, ঢঙের শেষ নেই, যত সব ঢঙ্গি একটা। মিস্টার বুকাম এতক্ষণ চুপ করে থাকলেও আর পারলে না কথা না বলে থাকতে। জাঙ্কুক, এটা কি ধরনের মজা করা বলে? এসব নিয়ে এরকম মজা কেন করেছো? মেয়েটার হাত মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? বাই আনি জাজ ঘুমের ঘোরে যদি চোখের মধ্যে ঢুকে ঢুকে যেত তখন কি হতো? এত বড় হয়ে এতটা কেয়ারলেস কি করে হও তুমি? চাচু, তোমরা জানো না এই ঢঙ্গি কবর না মানে তোমাদের মেয়ে কি করেছে, তাই ওর জন্য আমাকে বকো না। ওর জন্য আমাকে বকছো কেন এত? তোমরা শুধু আমার দোষী ধরো। ও যে আমার সাথে লাগে তখন চোখে পড়ে না তোমাদের? জাঙ্কুক, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো, তে এখনো ছোট, অত্যন্ত তোমার থেকে ছোট। ও বাচ্চামি করে বলে তুমি কেন ওর সাথে তাল মিলিয়ে বাচ্চামি করো? আগে ছোট ছিলে যা করেছো করেছো, এখন তো যথেষ্ট বুদ্ধি এবং বড় হয়ে গেছো, এখনো কেন এরকম? অভ্যাস পাল্টাও। আর তে মামুনি, তুমিও নিজেকে সামলাও। এখন বড় হচ্ছ, যথেষ্ট বড় হয়েছো, বাচ্চামি করা বন্ধ করো। বড় ভাই সে তোমার, মানতে শেখো। মেঝো চাচুর কথায় জাঙ্কুক আর তে কেউই প্রত্যুত্তর করলো না। দুজন দুজনের দিকে একবার করে আর চোখে দেখলো। দুজন যতই মেঝো চাচুর লেকচার দিল, এই দুজন কি আদৌ সত্যাদর বান্দা? কখনোই না। যে যাই বলো, তারা এক কান্দে শোনে তো আর এক কান্দে বের করে। এমন কথা কতই তো শুনে আসছে, সেসব তাদের গায়ে লাগে না। এত বছরেও নিজেদের এই অভ্যাস পাল্টাতে পারলো না, আবার এখন পাল্টাবে? তারা তো মারামারি চুলোচুলি করবে। এই ঢঙ্গি মাথা মোথার সাথে সখ্যতা কখনোই না। এই খাটাসের সাথে সখ্যতা করার প্রশ্নই আসে না। যেহ পাশ থেকে আস্তে আস্তে জাঙ্কুকে প্রশ্ন করলো, এমন করেছিস কেন? ঠিকই করেছি, ওই জন্য কিছু বলতে এসো না তো তোমরা। কি করেছে জানো? আমার বুকে কামড় দিয়েছে তোমাদের ওই বদমাইশ বোন, আবার কাল চুল ধুয়ে টেনেছে। তাই যে মুখ আর হাতে কামড়েছে আর চুল টেনেছে, সেই হাতে মুখে আঠা দিয়েছি। একদম ঠিক করেছি না? ইকুয়াল টু ইকুয়াল। কথাটা পাশ থেকে কায়ও শুনলো। কি আর বলবে? বলে তেনারা চটকা গরম হয়ে মুখ ফুলিয়ে রাখবেন ভাইদের উপর। এদিকে মিসেস যিশু এনে কিছু বললেন না। তিনি আগাগোড়া এরকম। জাঙ্কুকে তিনিও যথেষ্ট ভালোবাসেন, তবে মেয়ে
যথেষ্ট ভালোবাসেন, সাথে শাসনও করেন। কিন্তু মেয়েটা লাফারমানের সম্পর্কে তিনি অবগত। এছাড়া মিসেস জিসু বেশি কথা বলেনও না। এই সংসারে তিনি আগে থেকে কম কথা বলেন। এখন তারও স্বামী নেই। মিস্টার নামজোর আর মিসেস জিন একটা দীর্ঘশ্বাস ফেললেন। এগুলোতে তারা অভ্যস্ত। হাজার শাসন করেও কিছু হয় না। ছেলে মেয়ে দুটো ছোট থেকেই খুবই আদরে তাদের কাছে। জাঙ্কুক ছোট থেকে আদরে টাইপের একটা ছেলে, দেখতেও কিউটের আস্তে একটা ডিব্বা। যে হোক, দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়ুকে বলল, আয়ু, ওকে নিয়ে গিয়ে সরিষার তেল দিয়ে আঠাগুলো উঠিয়ে দাও। আয়ু দেখে নিয়ে গেল সেখান থেকে উপরে তেল রুমে। সবাই আবার যে যার কাজে লেগে পড়লো। এসব নিত্যদিনের কারবার দেখতে দেখতে শুয়ে গেছে। মিস্টার বোগাম বড় ভাইকে বললে, ভাই, বল। শুক্রবারে ওদের মামার বাড়িতে গেলে কেমন হয়? ওনারা বারবার ফোন কল করছেন। ওনারা চাচ্ছেন জলদি কায়ের সাথে ওনাদের মেয়ের বিয়ের কাজ সেরে ফেলতে। সংজন ভাই এই বিষয়ে বেশি জোর দিচ্ছেন। আচ্ছা, যাবো, তুই বলে দিস। তুই কি থাকতে পারবি? দেখি, চেষ্টা করব। আচ্ছা, তবে জানিয়ে দিস আমরা শুক্রবারে যাব, আর পাকা কথা সহ তারিখও ঠিক করে আসব। আচ্ছা ভাই, বলে দেব। তেলিসা সানা ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে হাঁটছে আর গল্প করছে। ওদের কলেজ থেকে বের হয়ে 2-3 মিনিট হাঁটার পর ডানে একটা গলি পড়ে। সেই গলিতে 10-15 মিনিট হাঁটলে কুষ্টিয়া স্টেশন পড়ে। তারপর কুষ্টিয়া ইসলামিয়া গলি। কলেজ ছেড়ে গলিতে হাঁটছে এখন। উদ্দেশ্য স্টেশন দিয়ে হেঁটে ইসলামিয়া গলি, দেন আবারও হেঁটে মৌবন মাসালা রেস্টুরেন্টে যাবে। ওখান থেকে চিকেন গ্রিল সহ ঠান্ডা কিছু খাবে। সেগুলো এখন তাদের মধ্যে প্ল্যান চলছে। 3 বান্ধবীর গল্পের মাঝে হঠাৎই সেখানে সাইকেলটা উপস্থিত হলো লিজংসু আর ওর বন্ধু। তা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলতে। এখানে কি তোদের? পিছু নিয়েছিস কেন? আমার হবু প্রেমিকা এই রোদে হেঁটে হেঁটে যাচ্ছে, এই জন্য ভাবলাম আমিও সঙ্গ দিই। দেখ সুখ, অসহ্য লাগছে কিন্তু। দিল্লির লিমিট ক্রস করছিস। এক কথা বারবার বলতে ভালো লাগে না। দূরে থাকা আমার থেকে। আর এভাবে আসছিস, সামনে আমার ভাইয়া থাকতে পারে। দেখলে কি হবে ভাবতে পারছিস? তাই বলছি দূরে সর, আর এখান থেকে বিদায় হ। দেখছিস মেয়েটা তোকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, তবু কেন জ্বালাচ্ছিস? মনের উপর কারো জোর খাটে না সুখ। তোকে আগেও বলেছি, এখনো বলছি, তুই চুপ থাকতো। ওকে আমি ভালোবাসা বুঝিয়ে ছাড়বো। তুই বড় বড় কথা বলতে আসিস না, নয়তো বাড়ি গিয়ে তোর খবর করবো আমি। লিসা বিরক্তিতে ভ্রু কুঁচকে দীর্ঘ শ্বাস ফেললো। এই ছেলেকে আর বোঝাতে পারলো না সে। এত করে বলা হয় তবুও শোনে না, কেমন নির্লজ্জের মতো ব্যবহার করে। লিসার চাচাতো ভাই লিজংসু থেকে জ্বালানোর জন্য কত মানা করে, কিন্তু সে বান্দা শোনার নামই নেয় না। তার একমাত্র বান্ধবী, তাকে এভাবে জ্বালাই বলে লিসাও যথেষ্ট বিরক্ত হয়। লিসা বিরক্ত হয়ে হাঁটা ধরলো। লিজংসুকো তাদের কথা শুনলো না, আবার তাদের পিছু গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা স্টেশন পেল। সেখানে রেলপথ পার হওয়ার সময় সামনে জাঙ্কুক পড়লো। জাঙ্কুকের সাথে ইউনো আছে। এখানে হয়তো কোনো দরকারে এসেছে। জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো করে চমকালো। গলা শুকিয়ে গেল মেয়েটার। সেই অবস্থাতে ঘাড় ঘুরিয়ে একবার লিজংসুককে দেখলো। সে সাইকেলে তারই পিছনে দাঁড়িয়ে আছে। এবার আরো ভয় পেল, কারণ তাদের বাড়ির কেউ ছেলে মেয়ে ঘুরে একদম পছন্দ করে না। ফ্রেন্ড থাকুক সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে ফ্রেন্ডে ঘুরে অতটা লোক চোখের কাছে খারাপ মন্তব্য পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখনকার দিনে সামান্য নিজের ভাই নিয়ে মেয়েরা বের হলে না জেনে না বুঝে একটা বাজে মন্তব্য করে দেয় এই সমাজ। সেখানে ছেলে ফ্রেন্ডে ঘোরাঘুরির কোনো মানেই হয় না। অযথা লোকমুখে নিজেকে খারাপ মেয়ে বলে পরিচয় দেওয়ার দরকার কি? এতে বংশ পরিবার মা বাবার শিক্ষার উপর আঙ্গুল তোলা হয়। এটাই ভাবিতে চাচুর ভাইয়ারা। এই জন্য বলা হয়েছে রাস্তাঘাটে কোনো অপরিচিত বা বন্ধুকে সাথে করে না ঘোরাঘুরি করতে। কিন্তু কথা আছে না, যেখানে বাড়ির ভয় সেখানেই সন্ধ্যা হয়। এদিকে জাঙ্কুক থেকে এ সময় এখানে দেখে ভ্রু কুচকালো, আরো কুচকালো পিছনে থাকা ছেলেটাকে দেখে। জাঙ্কুক লিজংসুককে চেনে না, আর লিজংসুকও জাঙ্কুককে চেনে না। কখনো কেউ কাউকে দেখেনি। জাঙ্কুক প্রশ্ন করলো, তুই এখানে কোথায় যাচ্ছিস? এর গলা আরো শুকিয়ে গেল। যদি অন্য সময় হতো তবে প্রশ্নের জবাব কেন এখানে তাড়াতাড়ি না সে। জাঙ্কুকের প্রশ্ন শুনে আর একবার লিজংসুককে দেখে নিয়ে আশেপাশের জায়গা খনসহ মানুষজনকে দেখে নিল। না, অনেক মানুষজন। এত মানুষের সামনে সিনক্রেট করা মানেই হয় না। মৌবনে যাচ্ছি, খিদে পেয়েছে। ব্যাস হয়ে গেছে। আর কি লাগে জাঙ্কুকের মাথা গরম হতে? এর এই কথাটুকু যথেষ্ট ছিল। রাগ যেন তরতর করে উঠলো মাথায়। কত বড় সাহস, বন্ধু নিয়ে যাচ্ছে মৌবনে। সেখানে বন্ধু নিয়ে যাওয়ার মানে কি? এত সাহস কোথা থেকে পেয়েছে এই মেয়ে? সেটা তোদের 3 জনে হতো না, নাকি বিল পে করার জন্য অন্য কারো দরকার পড়েছে?
এমন কথাই কান্না পেল তের। এটা পুরো অপমান। কত বড় কথাটা বললো, চোখের পানি টলমল করে উঠলো। সেটা যেন জাঙ্কুকের চোখে ধরা দিল না। এদিকে জাঙ্কুকের বাজখাই কণ্ঠ শুনে সানা সহ লিসা ভয় পেয়ে গেল। আর লিজংসুক আর ওর বন্ধু ভয় না পেলেও ঘাবড়ে গেল। বিষয়টা বুঝলো না, এটাকে এমন করে কথাই বা বলছে কেন। তের ভাই? লিজংসুক ধরে নিল তের ভাই। কিছু বলতে যাবে তখন ইউনাতের চোখের পানি টের পেয়ে বলল, আহ জাঙ্কুক, কি হচ্ছে? রাস্তার মধ্যে সিনকেট করছিস কেন? আশেপাশে দেখ, মানুষ তাকিয়ে আছে। আর তে, ওরা কারা? ওদের সাথে যাচ্ছ তুমি? ইউনুর কথার উত্তরেতে কান্না ভেজা কণ্ঠে কিছু বলতে যাবে তখনই লিজংসুক বলে উঠল, আপনারা ভুল ভাবছেন ভাইয়া, আমরা ওদের বন্ধু। আর ওরা আমাদের ডাকেনি বা বলেনি যাওয়ার কথা। আমরা নিজে থেকে আসছিলাম। রোডে ওরা একাই হাঁটছিল, আমরা দেখে জাস্ট সঙ্গ দিয়েছি, নাথিং এলস। ভুল বুঝবেন না আপনারা প্লিজ। লিজংসুকের কথায় লিসার সানাও সায় দিল। জাঙ্কুক বলে একটু শান্ত হলো, রাগটাকে দমিয়ে নিল। চল আমার সাথে বলে তার হাত চেপে ধরলো। তে মাথা নিচু করে আছে। ভিতরে ভিতরে রাগ হচ্ছে, কিন্তু খারাপও লাগছে। না জেনে শুনে কত বড় কথাটা বললো। আগে বিষয়টা জিজ্ঞেস করে নিতে পারতো। তাকে খারাপ মেয়ে বলে গণ্য করলো। জাঙ্কুক সবার উদ্দেশ্যে বলল, তোমরাও এসো। না ভাইয়া, আমরা যাব না। এই পর্যন্তই আসতাম আমরা। এই রোডে আমাদের বাসা, আমরা চলে যাচ্ছি, আপনারা যান। আসছি ভাইয়া, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমি লিসার চাচাতো ভাই। আমরা সবাই একই ইয়ারে। তুই খুব ভালো মেয়ে ভাইয়া, আসছি। বলা শেষে চলে গেল ওরা। ওরা সত্যি এই পর্যন্তই আসতো। ভেবেছিল রেলপথ পার করে দিকে আরেকটু চালিয়ে তারপর বাসার রাস্তা ধরবে। কিন্তু তার আগে জাঙ্কুকের সাথে দেখা হয়ে গেল। শেষ কথাগুলো বললো যাতে দেখে ভুল বুঝে বকাঝকা না করে। লিজংসুক ছেলেটা সত্যিই ভালো, কিন্তু সে মরিচিকার পেছনে দৌড়াচ্ছে। জাঙ্কুক আর কিছু বললো না। তের হাত ধরে রেলপথ পার হয়ে গলি রোড ধরলো। পিছনে ইউনো সহ লিসা, সানা। তের চোখ মুখ লাল করে দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের সাথে পায়ে পা মিলাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। মোহনের সামনে গিয়ে জাঙ্কুক ইউনোকে বলল, তুই খাবি? তাহলে আমিও ঢুকবো, নয়তো ঢুকবো না। চল, এই গরমে ঠান্ডা কিছু খেয়ে আসি। জাঙ্কুক আর প্রতি উত্তর করলো না। তের হাত এখনো ছাড়েনি সে। হাত ধরে ভিতরে ঢুকলো। ঢুকে 1 ঘন্টার জন্য একটা টেবিল বুকিং করলো। সেই টেবিলে দেখে বসে নিজেও তের পাশে বসলো। অন্যরাও পাশাপাশি সামনাসামনি বসলো। তে মনে মনে বিড়বিড়ালো, যত সব আদিক্ষাটা দেখানো হচ্ছে যে আমি বোনকে কত কেয়ার করি, ভালোবাসি। বেয়াদবের হাড্ডি কোথাকার। বাড়ি চল না একবার। এই অপমানের প্রতিশোধ যদি না নিয়েছি তবে আমার নামও জীবন দেয়ং না। তারপর সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে টুকটাক গল্প গুজব করলো। তে শুধু চুপচাপ খেলো, কথা বললো না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করার মাঝে বাঁধলো বিপত্তি। তে শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। পেটে কেমন মজুতে ব্যথা শুরু হলো। বমি আসছে। চোখ মুখ অস্বাভাবিক হয়ে হাঁসফাঁস করতে লাগলো। কিন্তু কিছু বললো না তবুও জাঙ্কুককে দমানোর চেষ্টা লাগলো। এমন হবার কারণ তীব্র রোদের মধ্যে হেঁটে এসে এখানে আবার তৈলাক্ত চিকেন গ্রিল সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেচারা ঠান্ডা গরম শরীরে বসে এমন হচ্ছে। তার উপর মেয়েটার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তেলের জিনিস খেলে খবর হয়ে যায়। এদিকে আবার রোদ থেকে এসে সরাসরি এসিড হাওয়া শরীরে লেগেছে। এর জন্য আরো কুলাতে পারছে না শরীর। তের অবস্থা সামনে থেকে ইউনো সহ লিসা চোখে পড়লো। ইউনো প্রশ্ন করলো, তে কি হয়েছে? ঠিক আছো তুমি? মাথা তুলে তাকালো ইউনোর পানে। জাঙ্কুক ইউনোর কথা শুনে তাকালো। দেখলো কেমন যেন লাগছে মেয়েটাকে। চোখে পানি এসে গেছে। ঠিক আছিস তুই? কি হয়েছে? এমন লাগছে কেন? জাঙ্কুকের পানি অসহায় ভাবে তাকালো। চোখে পানি টলমল করছে। বহু কষ্টে উত্তর করলো, কষ্ট হচ্ছে ভাইয়া। তারপর আর কিছুই বলতে পারলো না। পিছনে ওয়াশরুম আছে, সেখানে দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল। ওর এরকম কাজে আশেপাশের অনেকেই তাকিয়ে আছে। রেস্টুরেন্টে 2টা স্টাফ এসে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? জাঙ্কুক সেখানে উত্তর না করে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে। গিয়ে দেখলো একের পর এক বমি করে চলেছে তে। জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। এমন করার কারণ কি? খাবার তো ঠিকই ছিল। ভাবতে ভাবতে তের কাছে এগিয়ে গেল। কিছুটা বিচলিত লাগলো। যতই হোক বোন তো, হাজার ঝগড়া করুক, কোনো ভাই বোনের এমন করুণ অবস্থা সহ্য করতে পারবে না। এসব সময় শত্রুতা আসে না, বিপদে রক্ত কথা বলে। তেমনও জাঙ্কুকও পারলো না তের শরীর খারাপ হতে দেখতে। বিস্ময়তে জিজ্ঞেস করলো, এই তে, কি সমস্যা? কি হলো তোর? বমি করছিস কেন? শরীর খারাপ লাগছিল আগে থেকে বলবি না?
তিনি এদিকে গিয়েছে, বেসিন ধরে দাঁড়িয়ে আছে, জাঙ্কুক ওই দুই বাহু ধরেছে। বমি কমে এসেছে, বেসিন থেকে পানি নিয়ে চোখে মুখে দিল। তারপর কোমল কণ্ঠে নিচু স্বরে শুধু বলল, ভাইয়া খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাব আমি। তারপর আর কিছু বলতে পারলো না, এড়িয়ে দিল মাথা জাঙ্কুকের বুকে, আর জাঙ্কুকের শরীরের সাথে নিজের শরীরের ভার ছেড়ে দিল। তড়িঘড়ি করে ধরলো জাঙ্কুক। ওর এই অবস্থা দেখে বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। নিশ্চয় বেশি খারাপ লাগছে, নয়তো এই মেয়ে এমন করে মেয়ে না। কথাটা ভেবে দিকে নরম স্বরে বলল, হাঁটতে পারবি? তে কোনো উত্তর করলো না। জাঙ্কুক যা বোঝার বুঝলো, কথা না বাড়িয়ে কোলে তুলে নিল তেকে, নিয়ে বেরিয়ে এলো। এদিকে স্টাফ সহ ম্যানেজারদের ইউনো সামলাচ্ছিল। এরই মাঝে জাঙ্কুকে থেকে কোলে করে নিয়ে বেরোতে দেখে হতভম্ব হয়ে গেল, সাথে খাবে গেল সবাই। তড়িঘড়ি করে লিসা আর সানা গিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে তে? বলে আবার তেকে ডাকতে লাগলো। ইউনো একই কথা জিজ্ঞেস করলো। ম্যানেজার এসে জিজ্ঞেস করতেই জাঙ্কুক বলল, বমি করেছে, মেবি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আপনারা বিচলিত হবেন না, খাবারের দোষ নেই, আমরাও খেয়েছি। আর হ্যাঁ, আমি এক্সট্রা টাকা পেমেন্ট করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি ওয়াশরুমটা পরিষ্কার করিয়ে নিন প্লিজ। আর ইউনো টাকা পেমেন্ট করে ওদের নিয়ে বেরিয়ে আয়, আমি তেকে নিয়ে হসপিটালে যাচ্ছি। বলা শেষ করে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। ইউনো সেখানে সামলে সানা আর লিসাকে নিয়ে অন্য একটা সিএনজিতে হসপিটালের উদ্দেশ্যে গেল।